রুবাকে হাসপাতালে ভর্তি করাতেই ডক্টর জানালো অনেক ব্লাড লস হয়েছে। বাঁচানো সম্ভব কি না নিশ্চয়তা নেই। প্রে করতে বলল কেবল। ইর্তিজা অপারগ হয়ে কেঁদে ফেলল। রকি সবসময় ইর্তিজার সাথেই থেকেছে। এরকম ভঙ্গুর তার বসকে সে কখনোই দেখেনি। বসের কষ্টে তারও কণ্ঠ রোধ হয়ে এলো বার কয়েক। প্রায় সারা রাত কাটিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে রুবাও চোখ খুলল। খুলেই দেখল ইর্তিজা ওর হাত মুঠোয় নিয়ে বসে কেবিনে। নিজেকে বড্ড দুর্বল লাগছে তার। মাথাটা প্রচণ্ড ভার। গতকালের কথা মনে পড়তেই দেখল হাতে ব্যান্ডেজ, আরেক হাতে ক্যানোলা সেট করা। বুঝল তার বুদ্ধি কাজে লাগেনি। এক্সপেরিমেন্ট ফেল গিয়েছে। সে সত্যি সত্যি আত্মহত্যার রাস্তায় চলে গিয়েছিল। মনে মনে কপাল চাপড়ালো মেয়েটা। কিন্তু মুখটা অতিশয় গম্ভীর রেখেই ইর্তিজা থেকে হাত ছাড়িয়ে নিল। ইর্তিজার মৃদু তন্দ্রাভাব ছিল। হাত নড়তেই ফোলা ফোলা লাল টকটকে চোখ দুটো খুলতেই রুবা ভয়ে জমে গেল। লোকটার চোখ দুটো এত লাল, রাগে নাকি কেঁদেছে সে বুঝল না। আর কাঁদবে? তাও তার জন্য? সে ইর্তিজার জেদ ছাড়া আর কিছুই না, এটাই জেনে এসেছে সে। তাই কিছুক্ষণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে নিল। একটা মানুষ নিজেকে স্যাটিসফাইড করতে ঠিক কতটা জঘন্য হতে পারে তার কাছে বাস্তব উদাহরণ ইর্তিজা ইয়ামিন। তাই সে ভাবতে বসল, হসপিটাল তো এসেছে, কিন্তু কিভাবে এখান থেকে বের হবে তা। রুবা মুখ ফিরিয়ে নিতেই ইর্তিজা আলতো হাতে চোয়াল ধরে নিজের দিকে ফিরালো ওকে। আজ বড্ড ভঙ্গুর মোলায়েম স্বরে জানতে চাইল, আমার অপরাধ কি বড্ড বেশি? ক্ষমা করা যায় না আমায়? আমি নামক মানুষটাকে ক্ষমা করে সারা জীবন একসাথে কাটানো যায় না? বিশ্বাস করো, তুমি যা বলবে তাই হবে। সব তোমার ইচ্ছেতে হবে। আমি আর এসব নিতে পারছি না। নিজেকে পাগল প্রায় লাগছে। ভুলে যাও না সব, প্লিজ। রুবা অবাক হলো ইর্তিজার এতটা নরম কোমল শান্ত কথাতে। তবুও নিজেকে ছাড়িয়ে নিল ইর্তিজা থেকে। ইর্তিজা আবার আটকালো ওকে। ভঙ্গুরতার সর্বনিম্ন স্তরে নেমে গিয়ে বলল, কিভাবে ক্ষমা চাইবো বলো? ভালোবেসে ফেলেছি যে তোমায়। তুমি আমার কাছে আমার পাশে থাকবে না এটা ভাবতেও নিঃশ্বাস আটকে আসে আমার। প্লিজ আর এরকম কিছু করো না লক্ষ্মীটি। আমার হয়ে থাকো। অন্তত তুমি জানো আমি ঠিক কতটা উন্মাদ হলে কাঁদতে পারি। আমায় দেখো, পাগল হয়ে যাচ্ছি আমি। বিশ্বাস করো, আগের যা সব করেছি তা 1000 বার বলো। নাখরা দেখাও, সব মেনে নিব, মুখ বুজে সহ করে নিব। তবুও ছেড়ে যেও না প্লিজ। ইর্তিজার একটা ভঙ্গুরতাও রুবার মন গলল না। দহনে পুড়ছে হৃদয়। তবুও নিজেকে নিজের সিদ্ধান্তে অটল রেখে জানালো, আপনায় আমি ক্ষমা করে দিয়েছি সেই কবেই, কিন্তু দ্বিতীয়বার আপনায় আমি আবার ভালোবাসবো সেটাও অসম্ভব। আপনার করা নিকৃষ্ট অপমানগুলো এখনো আমার গলা চেপে ধরে। এগুলো আমায় কিছুই ভুলতে দেয় না। আমি বোধহয় পৃথিবীর ওই মানুষদের মধ্যে একজন যারা মানসিক রোগীর মতো অতীত কখনো ভুলতে পারে না। একসময় আমি আপনায় চেয়েছি, এটা যেমন সত্য, এখন আমি আপনায় ঘৃণা করি এটাও চিরন্তন সত্য। মৃত্যু ব্যতীত এ ঘৃণা কিছুতেই আমার থেকে যাবার নয়। টেবিল হতে মেডিসিন সরঞ্জাম সবকিছু আছড়ে ছুঁড়ে ফেলল ইর্তিজা। হুট করেই রেগে গিয়ে আবার, এটাই তার নেচার। কতক্ষণ নিজেকে খোলসে আটকে রাখা যায়? তার ভালোটা কেউ ডিজার্ভ করে না। চেঁচিয়ে বলল, বলেছি না যা বলবে তাই করব, সব শুনব, শুধু আমার কাছে থেকে যাও, আবার ভালোবাসো আমায়, শুনেছ তুমি? লাভ মি অ্যাগেইন। রুবা কণ্ঠ যেন কাঁটাতারে আটকে গেল। ভিতরে অজস্র ছেঁড়া ছেঁড়া ব্যথারা নাড়াচাড়া দিয়ে উঠল। আবার ভালোবাসবে সে কাকে? এই ইর্তিজাকে? কণ্ঠরোধ হয়ে আসে তার। চোখের কোনো অশ্রুসিক্ত কোনো রকম শান্ত স্বরে আওড়ায়, আপনার করা অপমান না হয় সব ভুলে গেলাম, কিন্তু কিন্তু আপনার অতীত সম্পর্কের বন্ধন ব্যতীত একটা মানুষ কি করে গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়? তাকে কি চরিত্রহীন বলে না? আমি এটা কিভাবে মেনে নিব? আপনি মানতেন আমি কখনো এরকম করলে? বলতে বলতে শেষে মেয়েটা কেঁদে ফেলল। ইর্তিজা হাঁটু মুড়ে বসল ফ্লোরে। রুবার হাত দুটো টেনে মুষ্টিবদ্ধ করল। সেখানে কপাল ঠেকিয়ে খুব ব্যথাতুর স্বরে জানালো, ঘৃণার পাত্র আমি।
আমার অহংকারের জন্য মানলাম তা। এর যেহেতু ক্ষমা হয় না, অপরাধীই না হয়ে থাকি, তাই বলে বিশ্বাসও কি করা যেত না? আমরা যেখানে বড় হয়েছি খুব নর্মাল ছিল এগুলো। রিলেশনশিপে ছিলাম আমরা। ইয়ার ইন রিলেশনশিপ ইয়ার। কিস, লিপ, কিস, সামথিং, দিস অল এয়ার নাথিং ম্যাচ। কিন্তু নিজেদের সীমারেখা বজায় রেখেছি। চূড়ান্ত কোনো মুহূর্তে না গেলেও অনেকটা এগিয়েছি। তবুও দ্বিধা, তুমি একটুকু জানলেও রিজেক্ট করবে। আমি তাই এড়িয়ে গিয়েছি। ইভেন করেছো, এখনও তো তুমি আছো। কারোর দিকে চোখ তুলেও তাকাবো না। তবুও আর দূরে যাওয়ার কথা ভেবো না লক্ষ্মীটি। এগুলো শুনেও রুবা কোনো প্রতিক্রিয়া দেখালো না। অর্থাৎ সে ইর্তিজার কোনো কথাতেই গুরুত্ব দিবে না। আবারও ধ্বংসযজ্ঞ চালালো ইর্তিজা। আর কতটা নিচে নামবে সে? তাকে ঠিক কতটা নিচে গেলে এই মেয়েটাকে বিশ্বাস করাতে পারবে তাকে? সে এখন মেয়েটাকে ছাড়া কিচ্ছু চায় না। লাভ, অবসেশন, ডেপশন, যেটাই হোক, হি জাস্ট নিড হার অ্যাট এনি কস্ট। নিজের অরিজিনে ফিরে আসলো। লাল টকটকে চোখ দুটো মুছল, সতর্কবাণী পেশ করলো। আমি ইর্তিজা খারাপ বই মেনে নিতে হবে। উইদাউট এনি অপশন এন অফ সেন্স। মাইন্ড ইট। শেষে আবার অক্সিজেন সিলিন্ডারে লাথি মেরে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। রুবা ইর্তিজার ধ্বংসযজ্ঞ কিছুতেই রামায়ণ করল না আর। সে জানে এ লোক একজন সাইকো। নিজের মর্জির বাহিরে কোনো কিছুই সে মেনে নেয় না। এখান থেকে পালাতে না পারলে আবারও তার বন্দি জীবন পার করতে হবে। এটা সে কখনোই চায় না। ইর্তিজা বেরিয়েছে কেবিন ছেড়ে, কিছু একটার জন্য বোধহয়। এখনও ফিরেনি। এখন সময়টা বিকেল। রাতে তাকে ডিসচার্জ করে দেওয়া হবে। যা করার এখানেই করতে হবে। কিন্তু কিভাবে কি করবে কিছুতেই বুঝতে পারছে না। হাত পা কাঁপছে ভয়ে। কেবিনে একজন নার্স ক্যানুলা খুলতে এসেছে। তার কাছ থেকে অনেক আকুতি মিনতি করে তার মোবাইলটা সংগ্রহ করল রুবা। সর্বপ্রথম বাবার নাম্বারে কল করল। কতদিন হবে বাবার কোনো খোঁজ খবর পায় না সে। তাকে খুঁজে নিশ্চয়ই দিশেহারা হয়ে আছে। কয়েকবার কল করার পরেও কল উঠালো না রুবার বাবা। একেবারে শেষবার গিয়ে কল রিসিভ হলো। তৃষ্ণার্ত বুকে এক ফোঁটা জল যেন ওপাশ থেকে মিরাজের কণ্ঠ ভেসে আসলো। রুবা ভ্রু কুঁচকে আবার দেখল তার বাবার নাম্বারই। হ্যালো বলে জিজ্ঞেস করলো, কে বলছো? মিরাজ ভাইয়া, আমি রুবা বলছি। মিরাজ অস্থির হয়ে উঠল। কতদিন পর মেয়েটার খোঁজ পেল। অস্থির চিত্তে শুধালো, রুবা রুবা কেমন আছিস তুই? কোথায় আছিস? এতদিন কোথায় ছিলি? আমাদের সাথে যোগাযোগ করলি না কেন? এটা কার নাম্বার? এখন এত কিছু বলার সময় নেই ভাইয়া। আমি তোমায় জায়গার নাম বলছি। আমি এখানের কিছুই চিনি না। এখান থেকে পালাতে চাই আমি ভাইয়া। তোমার কাছে, বাবার কাছে যেতে চাই। কিন্তু কিভাবে ফিরবো আমি ঢাকা? মিরাজ নিজেকে ধাতস্থ করে। জায়গার নাম জিজ্ঞেস করতে রুবা পাশে নার্সকে জায়গার নাম জেনে মিরাজকে জানায়। তারপর মিরাজ একে একে বলে কিভাবে আসবে। মিরাজ ওকে গাড়ি করে একটা জায়গায় এসে থাকতে বলে। সে আসছে ওখান থেকেই নিয়ে আসবে রুবাকে। ইর্তিজা চলে আসছে বোধহয়। রুবা তড়িঘড়ি করে কল কাটতে যাবে, এর আগেই মিরাজ ওকে বলে নার্স থেকে কিছু টাকা নিয়ে বের হতে। সেই নাম্বারে বিকাশে পাঠিয়ে দিবে টাকা। রুবাও তাই করল। পোশাক চেঞ্জ করে মুখ ঢেকে বেরিয়ে পড়ল কেবিন ছেড়ে। নার্স থেকে অনেক আকুতি মিনতি করে কাউকে বলতে নিষেধ করল। মুখ ঢেকে রুবাও এক পাশ দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আরেক পাশ দিয়ে ইর্তিজার গাড়ি ঢুকছে। রুবা চিনে ইর্তিজার গাড়ি, তাই আরেকবার পিছু ফিরে ফ্রন্ট মিররে ইর্তিজার দাম্ভিক কুঁচকানো চেহারা দেখেছে অস্পষ্ট। মনে মনে দোয়া করল, এটাই যেন তাদের শেষ দেখা হয়। ইর্তিজার কাছ থেকে যেন সে অনেক দূরে চলে যেতে পারে। ইর্তিজা হন্যে হয়ে পুরো হাসপাতাল খুঁজেছে রুবাকে, কোথাও পায়নি। পাগলের মতো ছুটাছুটি করছে। কেউ কোনো খবর দিতে পারে না তাকে। উদ্ভ্রান্তের মতো চারদিকে লোক লাগিয়ে দিল রুবাকে খোঁজার জন্য। দুর্বল শরীর নিয়ে পালাতে চাইছে লিটল গার্বেজটা। সে জানে সে রুবাকে আবার নিজের আয়ত্তে এনে ফেলবে। দৃঢ় বিশ্বাস তার। কিন্তু এর আগে না কোনো ক্ষতি হয়ে যায় মেয়েটার।
দুশ্চিন্তায় মাথা ধপধপ শুরু করলো। গাড়ি দিয়ে শহরের এ মাথা থেকে ও মাথা সব চষা শুরু করলো। মিরাজের নির্দেশিত স্থানে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টা বেজেছে রোবার। চারদিকে কত মানুষ ওর সাথে ধাক্কা খাচ্ছে, পায়ে জুতা নেই, দুর্বল পায়ে বারবার বাড়ি খেয়ে পড়ে যেতে নিয়ে আবার নিজেকে সামলাচ্ছে। গায়ের ওড়নাটা ভালোভাবে চেপে বসলো গাছের নিচের পাকা স্থানে। বুক ধুকপুক করছে, মাথা ঘুরাচ্ছে ক্ষীণ ক্ষীণ ভয়। ইর্তিজা যদি কোনো রকম পেয়ে যায় তাকে। এতক্ষণে নিশ্চয়ই তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। একবার খুঁজে পেলে চাঁদ সূর্যও দেখতে দিবে না তাকে, এটা নিশ্চিত সে। মিরাজ আসলো আরও কিছুক্ষণ পর। রুবা ভয়ে অস্থির। মিরাজকে দেখেই বুকে লুটিয়ে পড়েছে ওর। তার শরীর আর দিচ্ছে না, বারবার ভেঙে আসছে। দুহাতে রুবাকে আগলে নিয়েছে মিরাজ, সান্ত্বনা দিচ্ছে, কিন্তু মেয়েটা কেঁদে কেটে নাজেহাল। মিরাজ রুবাকে নিয়ে একটা মিনিটও সময় ব্যয় করেনি, আরেক গাড়িতে উঠে বসেছে ঢাকা ফেরার। দুজনের মনে একই ভয়, ইর্তিজার হাতে না ধরা পড়ে যায়। গাড়িতে যেতে যেতে রুবা একবার জিজ্ঞেস করলো, বাবার ফোন তুমি কেন রিসিভ করেছো ভাইয়া? তুমি কি গ্রামে ছিলে? মিরাজ চুপ রইল কিয়ৎক্ষণ। আলতো হাতে রুবার মাথায় হাত বুলিয়ে বলল, বাড়িতে গেলেই জানতে পারবি। আমরা এখন কোথায় যাব ভাইয়া? গ্রামে। হুঁ। বাস, এ আর কথা হলো না দুজনার। মধ্যপ্রহরে গ্রামে পৌঁছালো তারা। রুবাদের বাসায় নিয়ে যাওয়ার আগে গোরস্থানের কাছে নিয়ে যাচ্ছে। রুবা ভ্রু কুঁচকে যেতে যেতে বলল, ওদিকে কোথায় নিয়ে যাচ্ছ ভাইয়া এ মধ্যরাতে? বাসায় যাই চলো, বাবার সাথে দেখা করে আসি আগে। কতদিন বাবার সাথে কথা বলি না দুটো। মিরাজ আস্তে করে বলল, তোর বাবার কাছেই নিয়ে যাচ্ছি, শান্ত হ। রুবার পা জোড়া জমিনে আটকে গেল। নিজের মনের চিন্তাকে অবিশ্বাস করতে চাইল, কিন্তু অবাধ্য চোখে অশ্রুর ভিড়। মিরাজ একেবারে গোরস্থানের কাছে গিয়ে দাঁড়ালো। চারিপাশটা লাইটের আলোতে আলোকিত। রুবা কাঁপা কাঁপা পায়ে এগোতেই মিরাজ সদ্য করা নতুন একটা কবর দেখালো, নীল পলিথিন কাগজে ঢাকা। উপরে কি যেন গাছের ঢাল কোপা। অশ্রুসিক্ত নয়নে রুবা সেদিকে তাকাতেই মিরাজ ভাঙা গলায় চোখের ইশারায় কবরটা দেখিয়ে জানালো, তোর বাবা। ব্যাস, রুবার বাঁধ ভাঙা অশ্রুরা হুড়মুড়িয়ে চোখে আধিপত্য বিস্তার করল। মেয়েটার গগনবিদারী চিৎকারে আশেপাশের পরিবেশ আরও ভারী হতে থাকলো। নিস্তব্ধতা চিরে কান্না 7 আসমানের উপরের আরশ পর্যন্ত কাঁপিয়ে দিতে সক্ষম। এর পরের সময়টুকু খুব স্বতঃস্ফূর্ণে, খুব দুঃখ কষ্ট নিয়ে কেটে গেল। রুবার বাবা ছাড়া কেউই ছিল না, তাই জায়গা সম্পত্তি যা ছিল সব তারই। শেষ সময়ে রুবাকে খুব দেখতে চেয়েছিল তার বাবা। রুবার নিরুদ্দেশেই অসুস্থ হয়ে পড়েছিল সে। তার ফুপিও কোনো খবর দেয়নি তার বাবাকে। তার একে একে সব কিছুই জানছে রুমা মিরাজের মায়ের কাছ থেকে। সব শেষ নিজেকে দায়ী করছে রুবা। সবচেয়ে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইর্তিজা নামক পাষণ্ডকে। এই এক ব্যক্তি তার জীবনের নরককে পরিণত করেছে। এই জন্যই তার বাবাকে শেষ দেখাটাও দেখতে পারল না একটু। এরা কি জানতো না রুবার বাবার কথা? একটু কি শেষ দেখাটা করাতে পারল না? একে রুবা কখনোই ক্ষমা করতে পারবে না, কখনোই না। দীর্ঘদিন কলেজ বন্ধ দেওয়ায় রুবা অনেক পিছিয়ে পড়েছে। মিরাজ খুব শান্তভাবে ওকে জানিয়েছে, সে যদি প্রতিষ্ঠিত হতে চায়, ইর্তিজা থেকে পুরোপুরি দূরে যেতে চায়, তাহলে তাকে দূরত্ব বাড়াতে হবে। এতটা, ঠিক যতটা দূরত্ব ইর্তিজার নাগালের বাইরে। ক্রেডিট নিয়ে বাহিরে কোথাও ট্রান্সফার হওয়ার চেষ্টা চালালো রুবা। ইর্তিজা যে কোনো মুহূর্তে তাকে খুঁজে পেয়ে যেতে পারে, সেই চিন্তায় দুজন প্রাণপণে সব দ্রুত করার চেষ্টা করলো। কলেজের বিষয়টা মিরাজ আর একজন সিনিয়র প্রফেসর সাহায্যে আগলালো। এদিকে রুবাও ডিভোর্স ফাইল করে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার আগেই নোটিশ পাঠিয়ে দিবে, পেপারে সাইন করে দিয়ে যাবে। ব্যাস, তার মুক্তি। রুবা এদিক ওদিকে থেকে পালিয়ে থেকেছে প্রায় 15 দিন। তার ফুপি গ্রামে এসেও তাকে পায়নি। ইর্তিজাও এসেছিল, হন্যে হয়ে খুঁজেছে তাকে। রুবা এখন নিজ গ্রামেই পলাতক এক প্রকার। বোরখা নিকাব ছাড়া চলাচল দায়। খুব শিগগিরই বাহিরে যাওয়ার ভিসা কনফার্ম হয়ে গেল। সেই সাথে লিগ্যাল নোটিশও চলে এসেছে।
সব কাজ একসাথে সমাপ্তি করে বিদায় নিয়ে সে এ দেশ ছেড়ে। আর কোনো পিছুটান রাখবে না সে। পিছুটানের কী বা আছে তার? কিছুই নেই। ভিসার প্রসেসিং হওয়াকালীন সময়ে দৌড়ঝাঁপে রুবা অসুস্থ হয়ে পড়ল কিছুটা। ডাক্তারের শরণাপন্ন হয়ে যা জানতে পারল, এতে তার পুরো দুনিয়ায় তোলপাড় শুরু হলো। অনুভূতি শূন্য হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। দেখতে দেখতে রুবার দেশ ত্যাগ করার সময় চলে এসেছে। মীরা যা সে এয়ারপোর্টে পৌঁছেছে। মীরা ওকে শেষবারের মতো জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা ঢুকরে কেঁদে উঠতেই ওকে শান্ত করতে লেগে গেল সে। আশ্বস্ত করল রুবা না আসলেও সে যাবে রুবার সাথে দেখা করতে সে দেশে। সময় নিয়ে শান্ত হলো রুবা। যাওয়ার আগে একটা চিঠি, একটা ডায়েরি সহ ফাইল এগিয়ে দিল মিরাজের দিকে। অশ্রুসিক্ত নয়নে বলল, এগুলো ওই লোকটার কাছে পৌঁছে দিবে ভাইয়া। আমার তরফ থেকে শেষ পত্র। আমি ওনায় ক্ষমা না করে থাকতে পারবো না। এটা যেমন অসম্ভব, তেমনি দ্বিতীয়বার ওনায় ভালোবেসে সংসার করব সেটাও অসম্ভব। আমাদের আর কখনো দেখা না হোক ভাইয়া, কখনো না। রুবা ছুটে চলে গেল ইমিগ্রেশনের ভিতরে। একটু পরে প্লেন ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে মাতৃদেশের শেষ চিহ্নটুকু দেখতে দেখতে রুবা একটি কাগজ বুকের কাছে আগলে ধরল। আরেক হাত পেটের কাছটায়। চোখের জল ফেলে আওড়ালো, আজ থেকে তুমি ছাড়া মাম্মামের কেউই নেই। তুমি থাকবে তো সব সময় মাম্মামের কাছে? প্লিজ থেকো। তুমিই যে আমার এখন একমাত্র বেঁচে থাকার আশা। দীর্ঘদিনের অযত্নে ইর্তিজার চুলদাড়ি বেশ অনেকটাই বড় হয়েছে। মিস্টার পারফেকশনিস্ট এর জীবন এখন সব এলোমেলো। ক্লান্ত চোখ দুটো নির্ঘুম রাতের সাক্ষী। ফ্যাশন স্টাইলিস্ট দ্বারা ড্রেস আপ করা ইর্তিজা ইয়ামিন খুব সাদামাটা পোশাকে এখন রাস্তায় রাস্তায় ঘুরে, কারো একটু দেখা পাওয়ার আশায়। রোজ মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঘুরে যায়, যদি একটাবার মেয়েটার দেখা পেত সেই আশায়। কিন্তু হায়, ভাগ্য যে এখন তার সম্পূর্ণ বিপরীতে হাঁটছে। আজও সময় করে ক্যাম্পাসে এসেছে সে। তপ্ত রোদ মাথায় নিয়ে এলোমেলো পায়ে ক্যাম্পাসের এক কোণে বসে রয়েছে। এর একটু পরে একটা পার্সেল এগিয়ে দিল রকি। ঠিক যে সময় রুবার ফ্লাইট ল্যান্ড করেছে বিদেশে। পার্সেল খুলে ইর্তিজা একটা ফাইল আর সাদা খামে মোড়ানো একটা চিঠি পেল। সেই সাথে ছোট্ট একটা ডায়েরি। চিঠিটা খুলল ইর্তিজা। খুব গোছানো লেখা, কয়েক জায়গায় ফোঁটা ফোঁটা ভিজে শুকে যাওয়ার দাগ। পড়া শুরু করল সে। আপনার প্রিয় বলা ডাকার সম্বোধনটুকু আমার ঠোঁটে আসলো না। আপনি যখন চিঠিটা পাবেন তখন আমি খুব দূরে, আপনার নাগালের বাইরে। স্বস্তি এটা আমার, কারণ ইর্তিজা ইয়ামিন আমার জন্য আতঙ্ক ছাড়া কিছুই ছিল না। আপনার সাথে মুখোমুখি বসে দুটো কথা বলা আমার নসিবে হলো না। কতদিনই তো এক ঘরে এক বেডে থাকা হলো, তবুও আমাদের দু ঠোঁটে কথা হলো না। আফসোস, প্রাণ খুলে হাসা হলো না একসাথে। আপনার সহচর কখনো আনন্দ ডেকে আনলো না মন বাগানে। যাকগে সেসব কথা। আমি জানি আপনি আমায় খুব খুঁজেছেন, কিন্তু আজকের পর আর খুঁজবেন না প্লিজ। কষ্ট হয় না আপনার? হওয়ার কথা তো। যাকে একসময় অপমান অবহেলা করেছেন তার জন্য এত পাগলামো কেন বলেন? এগুলো আমায় আপনার দেওয়া আঘাতগুলো বারবার মনে করিয়ে দেয়, বিশ্বাস করুন। মৃত্যুর আগ পর্যন্ত আমার আফসোস থেকে যাবে। আমি আপনার প্রতি আমার ঘৃণা এক বিন্দু কমাতে পারলাম না। এত কেন পোড়ালেন আমায়? কেন এত আঘাত করলেন? এত কেন স্বার্থপর হলেন? শেষবার কি আমায় বাবার সাথে একটু দেখা করতে দেওয়া যেত না? এত এত আঘাত কিভাবে ভুলে যাই বলেন? এখনও এত ভালোই কেন বাসছেন? আপনার ভালোবাসাও আমায় পোড়ায় জানেন। আপনি কি পাগল ভাববেন আমায়? ভাববেন না প্লিজ। আমায় নিয়ে কিছুই ভাববেন না। আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন আমায়। একদম টোটালি বাদ দিয়ে দিন। রুবা নামক কোনো অস্তিত্বই যেন না থাকে আপনার জীবনে। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। আপনিও মুক্তি দিন আমায় প্লিজ। ভালোবেসে কখনো কাউকে আটকে রাখতে হয় না, মুক্তি দিতে হয়। আপনার ভালোবাসার দোহাইয়ে না হয় মুক্তি দিন আমায়। জানি চিঠিটুকুর অবশিষ্ট কিছুই থাকবে না। শেষে এতটুকুই বলবো, ভালো থাকবেন, দোয়া রইল। রুবা নামক মানবীকে খুব শীঘ্রই ভুলে যাবেন।
নতুন করে জীবন শুরু করবেন। আপনার প্রতি দ্বিতীয়বার ভালোবাসা অসম্ভব। ইতি আপনার অপ্রিয় গার্বেজ। শেষের সম্বোধনটুকু পড়ে অজান্তেই ইর্তিজার ঠোঁটের কোণা বেঁকে বসল। পুরো চিঠি বিষাদ নিয়ে পড়লেও শেষটুকুতে কেন যেন খুব কাছের ছিল। বার কয়েক আওড়ালো লিটল গার্বেজ। ইর্তিজা ফাইল থেকে ডিভোর্স পেপারের কাগজটা বের করে দেখল রুবার সাইন করা আছে। সম্পূর্ণ ভাবলেশহীনভাবে তা ছিঁড়ে কুটি কুটি করে সেখানেই ফেলে দিল। রুবার চিঠিটুকু খুব যত্নে আগলে রাখল। রুবা ভুল জানে ইর্তিজা এখন কত কিছুই পরিবর্তন করেছে। হুটহাট রাগ না করে তাকে ভুল প্রমাণ করে দেওয়ার মতো পরিবর্তন হয়েছে। গাড়ি ছাড়া চলাফেরা না করা পশ কিড সাধারণ মানুষের মতো রাস্তায় হাঁটাহাঁটি শুরু করেছে। সকল শ্রেণীর মানুষদের নিয়ে ভাবা শুরু করেছে। আজ বহু দিন বাদে ইর্তিজা পথে এক মসজিদের ভিতরে ঢুকল। আসরের আজান পড়েছে তখন। খুব সময় নিয়ে অজু করে সালাতে দাঁড়ালো। ভিতরের দহনগুলো যেন আস্তে আস্তে স্নান হতে শুরু করলো। নামাজের শেষে রবের কাছে হাত তুলল এক নারীর জন্য। খুব করে অভিযোগ করল, তুমি ছাড়া কেউ আপন না খোদা। তোমার কাছে হাজার পাপ করলেও ক্ষমা করে কাছে টেনে নাও। তোমার ছায়ায় আশ্রয় দাও। কিন্তু তোমার বান্দারা তেমন নয় খোদা। তারা দ্বিতীয়বার মানুষকে সুযোগ দিতে নারাজ। এত চাইলাম তবুও ক্ষমা পেলাম না। আমি কি এতটাই অযোগ্য? সমাপ্ত। বন্ধুরা, নোট, এটাকে খোলা এন্ডিং বলা যায়। কে কিভাবে এর এন্ডিং ধরে নেবেন এটা সম্পূর্ণ আপনাদের কাছে। আমার এই গল্পটা ইর্তিজা কম রুবার চরিত্র থেকে লেখা হয়েছিল, তাই ইর্তিজার ভাবাবেগ কম ফুটানো হয়েছে। যেহেতু ছোট গল্প আকারেই শেষ করেছি, তাই সব বিশ্লেষণ করাও হয়ে ওঠেনি। ছোট গল্প মানেই এমন, শেষ হয়েও হইল না শেষ।